বাড়িটার নাম মহলেশ্বরী। না, ঠিক বাড়ি নয়, একটা প্রাসাদ। জীর্ণ দোতলা একটা প্রাসাদ। চুঁচুড়ো থেকে আকনা পঞ্চাননতলা ভৈরবপুর ডিঙিয়ে ভাস্তারার দিকে চলে গেছে চমৎকার একটা পিচ ঢালা রাস্তা। সারাদিন বাস লরি যাতায়াত করে, মাঝে মাঝে প্রাইভেট কারও। বড় শান্ত পরিবেশ। দুদিকে মাঠ, মাঠের ওদিকে ছবির মতো দেখা যায় গ্রাম। বাস রোড থেকে ডান দিকে একটা সরু ধুলো ভরা পথ চলে গেছে। দুপাশে বাবলা গাছ আর ঢোল কলমের ফুলবাহার। এই কাঁচা রাস্তার শেষে যে জায়গাটা রয়েছে সেখানে কিছু লোক বসতি আছে। খুবই গরিব তারা। কেউ চাষবাস করে, কেউ বা দিনমজুর খাটে। অবশ্য এরই মধ্যে দু একটা ছোটখাটো মুদির দোকান, চায়ের দোকান রয়েছে। কোনো এক সময় এখানকার জমিদার নন্দীদের প্রভাবে জায়গাটার নাম ছিল নন্দীগ্রাম। পরে নীলকর সাহেবরা এখানে নীল চাষ করতে এলে তাদের দৌলতে নন্দীগ্রামের নাম মুছে গিয়ে নতুন নাম হয় নীলগঞ্জ। অবশ্য এই নামটা অনেক পরের। নন্দীদের বিরাট তিনতলা বাড়িখানা এখনো দিব্যি টিকে আছে। দোতলার সারি সারি ঘরগুলোর জানালা শেষ কবে বন্ধ করা হয়েছিল তা কেউ জানে না। এখনো পর্যন্ত তা খোলা হয়নি। গোটা বাড়িটার চারিদিকে অনেকখানি জায়গা জীর্ণ পাঁচিল দিয়ে ঘেরা। পেছনের দিকে নন্দীদের নিজস্ব ঘাট বাঁধানো পুকুর। পুকুরে জল এখনো টলটল করছে। পুকুর পাড়েই একটা বেল গাছের নিচে নন্দীদের শিব মন্দির। আগে বাড়ির বৌঝিরা এখানে শিবরাত্রিতে পুজো দিত, রাত জাগত। বাড়িতে ঢোকার মুখেই লোহার পাত আঁটা ভারী কাঠের পাল্লা দেওয়া দরজা। দুটো পাল্লার একটা ভেঙে পড়ে আছে একপাশে। তাতে জমে উঠেছে জঞ্জাল। এরপর সিংহ দরজা, দোতলার সমান উঁচু, তার ওপর নহবতখানার ভগ্নাবশেষ। একসময় প্রহরে প্রহরে বাজত রাগ রাগিনীর আলাপ। নিচের তলাটা অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন। তার কারণ নিচের কয়েকটা ঘর ভাড়া দেওয়া আছে। না, কারো বসবাস করার জন্য নয়, ভাড়া দেওয়া আছে গোডাউন ঘর হিসেবে। নিচের ঘরগুলোর সামনে দিয়ে চলে গেছে শ্বেতপাথরের বাঁধানো অন্দরমহলে যাওয়ার পথ। সেই পথ দিয়ে ভেতরে ঢুকলে যেন গোলক ধাঁধার মধ্যে পড়তে হয়। ঘরের পর ঘর, গলির পর গলি, সব ঘরেই তালা ঝুলছে। বাড়ির ঠিক পেছনে বিরাট একটা আমবাগান। তার ডালপালা প্রেতাত্মার বিভৎস হাতের মতো ঝুলে পড়েছে ছাদের ওপর। সন্ধেবেলায় হঠাৎ দেখলে কেমন যেন ভয় ভয় করে। আশ্চর্যের ব্যাপার হলো, এই যে এত সতেজ আম গাছ, কিন্তু কখনো আম ফলতে দেখেনি এ অঞ্চলের লোক। কেন আম ফলে না তা নিয়ে অবশ্য বিস্তর জল্পনাও রয়েছে। এখন সে কথা থাক, বরং বাড়ির ইতিহাসের কথায় একটু আসি। বাড়িটার নাম একটু অদ্ভুত ধরনের, মহলেশ্বরী। শোনা যায় এ বাড়ির কোনো এক মহিয়সী রানীমাই নাকি এ বাড়ি তৈরি করিয়েছিলেন, তাই ওই নাম। বাড়িটাতে বহুদিন ধরে কেউ থাকে না। কাছে পিঠের মানুষ সন্ধ্যের পর এ বাড়ির ত্রিসীমানাতেও ঘেঁষে না। কেন ঘেঁষে না তার উত্তর পাওয়া যায় না। তবে এ অঞ্চলের বৃদ্ধরা বলেন, রাজা রাজরাদের অভিশপ্ত বাড়ি, কত খুন কত গুম হয়েছে তার কি ঠিক আছে? কিন্তু এসবের কোনো প্রমাণ নেই, জনশ্রুতি মাত্র। না হলে একালের ছেলে ছোকরারা সারা দুপুর ওই মার্বেল পাথরের বারান্দায় বসে কি তাস পেটাতে পারে, নাকি কেউ গোডাউন ঘর করে ব্যবসা করতে পারে। তাছাড়া দালালরাও আসে কলকাতা থেকে, ঘুরঘুর করে বাড়িটা কেনার জন্য। এই বাড়ি ভেঙেই দিব্যি হাল ফ্যাশনের বহুতল বাড়ি তৈরি করা যায়, এমনটাই তাদের মতামত। কিন্তু এ বাড়ির মালিক বড় কড়া। তিনি এ বাড়ি কিছুতেই বিক্রি করবেন না। এ তার পূর্বপুরুষের বাড়ি। তিনি যতদিন বেঁচে আছেন এ বাড়ির একখানা ইঁটও কেউ খসাতে পারবে না। এমনকি তার পাত্তা পাওয়াও বেশ কঠিন। কোথায় কখন থাকেন তা কেউই বলতে পারে না। দেশ ভ্রমণ তার নেশা। এ বাড়িতে তিনি বহু কাল আসেননি, আসার দরকারও নেই। তিনি জানেন এ বাড়ির সম্বন্ধে অনেক দুর্নাম আছে। ভয়েই কেউ জবরদখল করতে এগোবে না। এমনকি চোরও আসে না দামি দামি জানালা খুলে নিতে। এই প্রাসাদের কাছেই আরও কয়েকটা ভাঙা বাড়ি আছে।
সেসব বাড়িতে একসময় থাকত নীলকর সাহেবরা। নীলের চাষ করে তারা টাকার কুমির হয়ে গিয়েছিল। পেছনেই বিরাট বাঁওড়। ভাবতে ভারী অদ্ভুত লাগে, একদিকে থাকত সাহেবরা, কাছেই বাঙালি জমিদার। সাহেবদের ছিল বন্দুক পিস্তল, আর জমিদারদের ছিল বাঁধা লেঠেল। অবশ্য তাদের ঘরে ঘরেও বন্দুক থাকত, তার সাথে ধার দেওয়া তরোয়াল। সাহেব আর বাঙালি জমিদারদের সম্পর্ক ঠিক কিরকম ছিল তা কেউ বলতে পারে না। সম্পর্ক যেমনই থাক, কয়েক বছর আগে জমি চাষ করতে গিয়ে এখান থেকে রাশি রাশি কঙ্কাল পাওয়া গিয়েছিল। আর সাহেব মেমরাও যে ভূতের ভয় পেত তার অনেক লোমহর্ষক কাহিনী শোনা যায় 90 বছরের বুড়ো ওঝা সনাতন সোঁর মুখে। সেদিন তখন সবে সন্ধে হয়েছে। মহলেশ্বরীর অন্দরমহলের অন্ধকার আরও ঘন হয়ে উঠেছে। তারই মধ্যে কেউ একজন এক একটা ঘরের তালা খুলে ভেতরে ঢুকছেন, তারপর বেরিয়ে এসে বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন। এক এক সময় নিজের মনেই বলছেন, বাহ, চমৎকার। লোকটি এগিয়ে গেলেন দ্বিতীয় মহলের দিকে। হঠাৎ কিসের যেন একটা শব্দ শুনতে পেলেন। শব্দটা আসছিল পাশের ঘর থেকে। লোকটার দু চোখ অন্ধকারে জলজল করে উঠল উত্তেজনায়। চাবির গোছা বেছে বেছে একটা চাবি লাগিয়ে দরজাটা খুললেন। ভেতরে ভ্যাপসা গন্ধ। টর্চের আলো ফেলে দেখলেন দুটো চামচিকে ঝাপটাঝাপটি করছে। ধুস! একটু যেন হতাশ হলেন লোকটি। বেরিয়ে এলেন ঘর থেকে। ঠিক তখনই পেছনে পায়ের শব্দ। কেউ আসছে। চমকে উঠে ঘাড় ফেরালেন তিনি। কে? বাবু, কি হলো? এখানে কেন? বড় অন্ধকার, আলো জ্বেলে দিই? না, তুই তোর কাজে যা। ভৃত্যটি কিছু বুঝতে পারল না। খানিকক্ষণ হাঁ করে দাঁড়িয়ে রইল, তারপর গজগজ করতে করতে বাইরে চলে গেল। যেমন অদ্ভুত বাড়ি তেমনি তার অদ্ভুত মালিক। অথচ তিনি তো এমন ছিলেন না। এখানে আসার পর থেকেই কেমন যেন হয়ে গেছেন। বাবুটির নাম দিবাকর নন্দী। তিনি আর্টিস্ট, দারুণ ছবি আঁকেন। ছবি আঁকা নিয়েই থাকেন। কাজকর্ম বিশেষ কিছুই করেন না, করার প্রয়োজনও নেই। প্রচুর টাকা। বিয়ে থাও করেননি, একা মানুষ। সঙ্গে শুধু অনেক দিনের পুরনো ভৃত্য সদাশিব। দিবাকরের শখ দেশ বিদেশে ঘুরে বেড়ানো, সঙ্গে ছবি আঁকার সরঞ্জাম। যেসব জায়গার প্রাকৃতিক পরিবেশ দেখার মতো সেখানেই তিনি ছুটে যান। কখনো বড় হোটেলে, আবার কখনো ঘর ভাড়া করে থাকেন যতদিন পর্যন্ত ভালো লাগে। ভালো লাগার মুগ্ধতা ফুরলেই তিনি সদাশিবকে হেঁকে বলেন, সদাশিব, প্যাক আপ। এভাবেই তিনি কাশ্মীর, রাজস্থান, দার্জিলিং, সিমলা, কন্যাকুমারী প্রভৃতি নানা জায়গা ঘুরে সম্প্রতি এসেছিলেন নেপালের কাঠমান্ডুতে। মানুষটি খোশ মেজাজের। তিনি যে একসময় রাজ পরিবারের না হোক বনেদি জমিদার পরিবারের বংশধর, সেটা তিনি মাটিতে লোটানো ধুতির কোঁচা, সিল্কের পাঞ্জাবি, বিলিতি সেন্টের গন্ধ মাখানো রুমাল, ঘাড় পর্যন্ত ঝোলা কুচকুচে কালো চুল আর চওড়া ঝুলপি দেখিয়ে বুঝিয়ে দেন। একটু যা খুঁতখুঁতুনি তার রয়েছে তা হল তাঁর ধূসর কটা রঙের গোঁফ আর চোখের ধূসর কটা মণিটা নিয়ে। ও দুটো যে কেন কালো না হয়ে ধূসর কটা হলো তা তিনি বুঝতে পারেন না। অবশ্য এক সময় বাঙালিদের ধূসর কটা চুল, কটা গোঁফ, কটা চোখের মণি খুব গৌরবের ছিল, কারণ সাহেবরা তা খুব পছন্দ করত। বড় আয়নার সামনে দাঁড়িয়ে দিবাকর নন্দী সরু গোঁফে আঙুল বোলাতে বোলাতে সদাশিবকে উদ্দেশ্য করে বলেন, বুঝলি সদাশিব, এই যে ধূসর কটা গোঁফ দেখছিস না, এ সবার ভাগ্যে হয় না। সদাশিব বোকার মতো তাকিয়ে থেকে বলে, এগে আজ যদি সাহেবরা এদেশে থাকতো তাহলে তারা আমার এই গোঁফের মর্যাদা দিত। এগে তা বই কি। দিবাকর নন্দী বরাবর প্রাকৃতিক দৃশ্যের ছবিই আঁকেন, কিন্তু সম্প্রতি তার দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন হয়েছে। অবশ্য এই পরিবর্তনের পেছনে সামান্য একটা ঘটনাও আছে। সেই ঘটনার প্রভাবে তিনি তখনই কলকাতায় ওনার একমাত্র বন্ধু সুরঞ্জনকে অনুরোধ করে চিঠি লিখলেন। সুরঞ্জন যেন মহলেশ্বরীর ভাড়াটে তোলার চেষ্টা করেন। জানিয়ে দিলেন তিনি এখন দেশের বাড়িতে গিয়েই থাকবেন। চিঠি লিখতে গিয়ে তিনি একবার থমকে গিয়েছিলেন। মনে মনে ভাবছিলেন, কোথাকার কোন একটা সামান্য ছবির জন্য আমি কি করতে চলেছি।
এটা কি কোনো পাগলামো হচ্ছে না? কিন্তু এই শুভ চিন্তা কয়েক মুহূর্তের জন্যই স্থায়ী ছিল। চিঠি তিনি লিখলেন এবং নিজের হাতে তা পোস্ট করলেন। সুরঞ্জন মাসখানেক পরে জানালেন, অনেক চেষ্টা করলাম, ভাড়াটে উঠবে না, তবে যদি 1025 টাকা ছাড়তে পারো তাহলে উঠবে। দিবাকর তখনই বন্ধুর কাছে টাকা পাঠিয়ে দিলেন। ভাড়াটেরা উঠল। দিবাকর হাসি মুখে সদাশিবকে বললেন, সদাশিব, প্যাক আপ। তখনও কিন্তু তিনি জানতেন না নিয়তি তাকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে। দিবাকর নন্দী মনের আনন্দে নিজের গ্রামে ফিরে এলেন। আনন্দ তো হবেই, ভাড়াটে উঠিয়ে বহুকাল পর স্বদেশে এসেছেন। তার বিশ্বাস এখানে থাকতে থাকতেই একদিন না একদিন তেমন কিছু দেখতে পাবেনই যা হবে তার নতুন ছবি আঁকার অনুপ্রেরণা। তিনি যখন ছোটবেলায় এই বাড়িতে থাকতেন তখন তেমন কিছুই দেখতে পাননি, তার কারণ তখন এ বাড়িতে অনেক লোকজন ছিল। ওই ভিড়ের মধ্যে সেরকম কিছু দেখা যায় না। আর এখন অত বড় বাড়িখানা খাঁ খাঁ করছে, বিশেষ করে দোতলায় উঠলে গা ছমছম করে। বহুকাল দোতলার দরজাই খোলা হয়নি। তা তিনি তো ফিরলেন স্বদেশে। তাকে গ্রামের লোক অবাক হয়ে শুধু দেখল, কেউ আলাপ করতে এগিয়ে এলো না। বোধহয় তার চালচলন, তার সাজসজ্জা আর অহংকার দেখে কারো খুব একটা ভালো লাগেনি। তিনিও কারো দিকে ফিরে তাকালেন না, যেন এসব গেঁয়ো ভূতেরা তার সঙ্গে মেশার অযোগ্য। নিজের বাড়িতে ঢুকে তিনি প্রথমে নিচের তলার একটা ঘর খুললেন। কিছুদিন আগে পর্যন্ত এখানে ভাড়া দেওয়া হয়েছিল বলে ঘরটা কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন। মনে মনে বললেন, নিচের তলায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর দোতলার ঘরগুলো খুলে দেখব কোন ঘরে পাকাপাকিভাবে থাকা যাবে। সপ্তাহখানেকের মধ্যেই তিনি দোতলার দুখানা ঘর সাজিয়ে গুছিয়ে নিলেন। একটা ঘরের দেওয়ালে টাঙালেন তাঁর হাতে আঁকা ভালো ভালো ছবিগুলো, অন্য ঘরের দেওয়ালে টাঙালেন বেশ কিছু দুষ্প্রাপ্য বিশ্ববিখ্যাত আর্টিস্টের ছবি। যদিও এইসব ছবি যে অরিজিনাল নয় তা তিনি ভালো করেই জানেন, তবু সার্থক নকল এই ছবিগুলোকে যথেষ্ট আকর্ষণীয় করে তুলেছে। বাড়িতে কিছু পুরনো জিনিসও দেখতে পেলেন তিনি। যেমন একটা ঘরে দেখলেন বহু পুরনো একটা অয়েল পেন্টিং, গায়ে শার্টিনের কোট আর কোমরে বাঁধা উড়নি। ছবিটা ছোটবেলায় তিনি দেখেছেন, কিন্তু এই ভদ্রলোক এই বংশের কে ছিলেন তার পরিচয় জানা যায়নি। আরেকটা ঘরে ছিল একগাদা ঝাড়বাতি। একসময় যখন ইলেকট্রিক ছিল না তখন ঘরে ঘরে এগুলো জ্বালানো হতো। সেসব অবশ্য তিনি দেখেননি, কিন্তু তিনি যেন আরো কিছু খুঁজছেন। সেই ঘড়িটা, সেটা কোথায় গেল? দিবাকর এ ঘর ও ঘর খুঁজতে লাগলেন। একটা ঘরে ঢোকার পর তিনি দেখলেন ঘড়িটা রয়েছে। এই তো, দেওয়ালের এক কোণে কালো আবলুস কাঠের কারুকার্য করা তাকের ওপর রাখা রয়েছে ওটা। ওপরে বহু কালের ধুলো জমে। ঘড়িটা বেশ বৈচিত্র্যময়। ডায়ালের সংখ্যাগুলো ছিল রোমান হরফে, আর কাঁটাগুলো ছিল সোনালি রঙের, তীক্ষ্ণ তীরের মতো। প্রতি ঘন্টায় গির্জার ঘন্টার মতো গম্ভীর আওয়াজ দিত এই ঘড়ি। এবাড়ির যেখানে যেই থাক সেই শব্দ শুনতে পেত। বাড়ির নিচের তলার একটা ঘরে পাওয়া গেল বিরাট একটা কাঠের সিন্দুক, মস্ত একটা জংধরা তালা লাগানো। এই সিন্দুক ছোটবেলা থেকেই তিনি দেখে আসছেন, কিন্তু কেউ কোনোদিন সেটা খুলে দেখত না, কারোর আগ্রহই ছিল না। আজ তিনি খুললেন, দেখলেন তার মধ্যে এক গাদা পুরনো হিসেবের কাগজ, দলিলপত্র, তাছাড়া অনেকগুলো পাঁজি, কিছু পুজোর সরঞ্জাম যেমন পিলসুজ, ঘণ্টা, পঞ্চপ্রদীপ, শাঁখ, একটা বিরাট পাঁঠা কাটার খাঁড়া। এইসব দেখতে দেখতে তিনি আনন্দে রোমাঞ্চিত হয়ে শীষ দিতে লাগলেন। দিবাকরের আনন্দ কিন্তু বেচারা সদাশিবের জন্য আতঙ্ক। এতদিন সে মনিবের সঙ্গে অনেক ভালো ভালো জায়গায় ঘুরেছে, কিন্তু এমন হতচ্ছাড়া জায়গায় এসে যে তাকে থাকতে হবে তা সে স্বপ্নেও ভাবেনি। তার এমনিতেই একটু ভূতের ভয় আছে। এখন এই বাড়িতে এসে কি জানি কেন সবসময় ভয় কাঁটা হয়ে থাকে। তার ঘরটাও নিচে একেবারে সিঁড়ির ঠিক পেছনে।
চিৎকার করে মরে গেলেও কেউ শুনতে পাবে না। ভয়ে যে সে কাঁটা হয়ে থাকে তার অন্য কারণও আছে। এই বাড়িটাই কেমন বিচ্ছিরি, এত বড় বাড়ি কিন্তু জনপ্রাণী নেই। একই রে বাবা, সব যেন মরে হেজে গেছে। মরে গিয়ে ভূত হয়ে সবাই যেন এক একটা অদৃশ্য বাদুড়ের মতো ঝুলছে। তারপর সেই প্রথম দিন দোতলার ঘর খুলেই বাবু এমনভাবে টর্চ নিয়ে আসতে বললেন যে দিনের বেলাতেই বুকে কাঁপুনি ধরে গেছিল। বাবু টর্চ জেলে দেখে হেসে বললেন বটে কিছু না, কিন্তু নিশ্চয়ই তিনি কিছু দেখেছিলেন, মুখে কবুল করলেন না। তারপর এই তো সেদিন এখানে আসার ঠিক 3 দিনের মাথায় রাত তখন সবে 7:30 কি 8টা হবে। রান্না করছিলাম, করতে করতে নিজের ঘরে এসেছি দেশলাইয়ের খোঁজে। হঠাৎ দেখি কে যেন পা টিপে টিপে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। আমি তখনই সিঁড়ির মুখে ছুটে গিয়ে হাঁক দিলাম, কে? কোনো উত্তর পাওয়া গেল না। আবছা মূর্তিটা কিন্তু তখনও উঠছে। চোর মনে করে পেছনে ধাওয়া করলাম, কিন্তু ঠক করে দেওয়ালে মাথা ঠুকে যেতেই দেখি কেউ কোথাও নেই। অন্ধকারে আমার মাথাটাই ঠুকে গেছে। এতক্ষণে দেশলাইয়ের কথাটা মনে পড়ল। দেশলাইটা হাতেই রয়েছে। দেশলাই জেলে সাবধানে নিজের ঘরে এসে ঢুকলাম। এ নিশ্চয়ই চোখের ভুল, নইলে চোরটা পালালো কোথা দিয়ে। তবুও বারবার মনে হতে লাগলো চোর বটে তো, না অন্য কিছু। নিশ্চয়ই অন্য কিছু, নইলে আবার একদিন ওইরকম দেখব কেন? রাত তখন 9টা। আমি বাবুর রাতের খাবার নিয়ে ওপরে উঠছি। সিঁড়িটাও বিচ্ছিরি, সোজা নয়, সাপের মতো এঁকে বেঁকে উঠে গেছে। আর তেমনই অন্ধকার। বাঁকের মুখে তেমন কিছু আছে কিনা দেখার উপায় নেই। আমি উঠছি, হঠাৎ মনে হলো অল্প দূরে কালো মতো কিছু একটা যেন সিঁড়ির উপর পড়ে রয়েছে। ভাবলাম ওটা আবার কি। একটু দাঁড়িয়ে পড়লাম, বুঝতে চেষ্টা করলাম জিনিসটা কি। তারপর যা দেখলাম, রীতিমতো চমকে উঠি। দেখলাম জিনিসটা নড়ছে, শুধু নড়ছে না, সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। আস্তে আস্তে বুঝতে পারলাম একটা যেন মানুষের শরীরটা হামাগুড়ি দিয়ে উপরে উঠছে। পরিষ্কার দেখলাম পরনের কাপড়টা সারা গায়ে জড়ানো, মেয়েরা যেভাবে শাড়ি পরে। আমি চিৎকার করে উঠি। পরক্ষণে মূর্তিটা যেন আমাকে ধাক্কা দিয়ে নিচে অদৃশ্য হয়ে গেল। আমার সামলাতে একটু সময় লাগলো। তারপর খাবার নিয়ে ওপরে গেলাম। ভাবলাম বাবুকে ব্যাপারটা বলি, কিন্তু বলতে পারলাম না। কারণ বাবু মানুষটা অদ্ভুত। তিনি ভয় পান না, ভয় পেতে ভালোবাসেন। তিনি নাকি এই ভয়ের খোঁজেই এখানে এসে বাস করছেন। কিন্তু একটা দুর্ভাবনা আমার মনের মধ্যে থেকেই গেল। এই যে সেদিন সিঁড়িতে দাঁড়িয়ে অত জোরে চিৎকার করলাম, তবুও তা বাবুর কানে পৌঁছল না কেন? দুদিনের এই ঘটনায় সদাশিব যে ভয়ে কাঁটা হয়ে থাকবে তাতে আর সন্দেহ কি। আরও একটা ব্যাপার ইদানিং ঘটছে, সেটা অবশ্যই বাড়িতে নয়। মাঝে মাঝে অনেক রাতে তার ঘুম ভেঙে যাচ্ছে। একদিন অমনি ঘুম ভেঙে গেলে সে শুনতে পেল অনেক দূরে একটা শব্দটা যেন আসছে পাকা রাস্তা থেকে। নিস্তব্ধ রাত্রে শব্দটা বেশ পরিষ্কার শোনা যাচ্ছিল, কিন্তু কিসের শব্দ সেটা ঠিক বুঝতে পারল না সদাশিব। এক সময় এক রকম মনে হয়। একটু পরেই শব্দটা থেমে গেল। শব্দটা পরপর 3 দিন শুনল সে। সেটা তার কোনো ক্ষতি করছে না, কিন্তু কেবলই মনে হতে লাগলো খুব শিগগিরই এ বাড়িতে কোনো একটা বড় রকমের ক্ষতি হতে পারে। শব্দটা যেন সেই কথাই জানিয়ে দিচ্ছে। সদাশিব ঠিক করল এবার কিছু হলেই সে বাবুকে জানাবে, তা বাবু বিশ্বাস করুন আর নাই করুন। সে এখন সচরাচর সন্ধেবেলা সিঁড়ি দিয়ে উঠতে চায় না। বাবুর খাবার নিয়ে যখন যায় তখন এক হাতে থালা, অন্য হাতে লণ্ঠন নিয়ে যায়। লণ্ঠনের নিজের ছায়া দেখেই মাঝে মাঝে শিউরে ওঠে সে। এ তো মহা মুশকিল হল। ইদানিং বাবুরও বেশ পরিবর্তন লক্ষ্য করেছে সে। তার বাবুর সেই হাসি খুশি ভাবটা আর নেই। একটুতেই কেমন যেন রেগে যান আজকাল। সবসময় কি যেন চিন্তা করছেন। আগে বেশ ছবি টবি আঁকতেন,
মাঝে মাঝে তাকে ডেকে জিজ্ঞেসও করতেন, সদা দেখ তো ছবিটা কেমন হচ্ছে। সে তো ছবির ব্যাপার স্যাপার ভারী বোঝে, তবু বলতো, খাসা হয়েছে বাবু। এটুকু শুনেই বাবু খুশি হতেন। কিন্তু এখানে আসা পর্যন্ত বাবুকে আর ছবি আঁকতে দেখেনি সে। আজকাল রাত্রে কি একটা যেন খাতা পড়েন বাবু মন দিয়ে, মাঝে মাঝে তা থেকে কাগজে কি যেন লেখেন। বাবুর হুকুম রাত 9টার সময় খাবার দিতে হবে, তার আগেও নয় পরেও নয়। কিন্তু খাওয়া দাওয়া করে ঘরে খিল দিয়ে বাবু কি যে করেন তা ভগবানই জানেন। তবে রাত 2-3টে পর্যন্ত তার ঘরে আলো জ্বলতে দেখেছে সে, অথচ এর আগে উনি কখনো এত রাত জাগতেন না। সেদিনও সদাশিব রাত্রি 9টার সময় খাবার নিয়ে ওপরে বাবুর ঘরে গেছে। বাবু তো রেগে আগুন। এত তাড়াতাড়ি খাবার আনতে কে বলল? সদাশিব মনে করিয়ে দিল রাত 9টাতেই তো সে খাবার নিয়ে যায়। মুখের ওপর উত্তর শুনে বাবু কখনো যা করেন না তাই করলেন। থালাটা রাগে ছুঁড়ে ফেলে দিলেন। সেদিন সদাশিব যত না দুঃখ পেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছিল ভয়। সে রাতে বাবু খাননি বলে সদাশিবও কিছু মুখে তুলতে পারেনি। 3 দিন পর আবার এমন একটা ঘটনা ঘটল যা দেখে সদাশিব তার দেবতুল্য বাবুকেও ভয় পেতে লাগলো। সেদিন দুপুরবেলা আমি কাজ করছি, বাবু কতগুলো পুরনো ছেঁড়া কাগজ রোদে দিয়েছিলেন। একটা ছাগল এসে কাগজগুলো চেবোতে লাগলো। বাবু দেখা মাত্রই ছুটে এসে ছাগলটাকে এক হাতে তুলে গলা টিপে ধরলেন। ছাগলটা ব্যা ব্যা করে ধরফর করতে করতে মরে গেল। ও তখন বাবুকে কি ভয়ঙ্করই না দেখাচ্ছিল। অথচ মানুষটা কখনো একটা পিঁপড়ে কেউ পা দিয়ে টিপে মারেননি। এইসব যতই দেখছে সদাশিব ততই ভয়ে কাঠ হয়ে যাচ্ছে। তার তখন কেবল একটা কথাই মনে হতে লাগলো, এ বাড়িতে কারো আসা দরকার। কিন্তু কেই বা আছে তার? আছে, একজন আছে, বাবু সেই কলকাতার বন্ধু। তিনি যদি একবার এখানে আসতেন, তিনিই তো ভাড়াটে উঠিয়ে বাড়িটা খালি করে দিয়েছেন, তবেই না বাবু এখানে এসে থাকতে পারলেন। তা তিনি কি একবার বন্ধুকে দেখতে আসতে পারবেন না? টেলিপ্যাথি বোধহয় একেই বলে। সদাশিব যেভাবে মনে মনে সুরঞ্জনকে ডাকছিল সে কি আর না এসে পারে? সুরঞ্জনকে পেয়ে দিবাকর খুব খুশি, অবশ্য একটু অভিমান করে বলল, এখানে এসেছি আজ 10 দিন, এতদিনে মনে পড়ল? এসে পর্যন্ত একটা চিঠিও তো দাওনি ভাই। শেষে থাকতে না পেরে চলে এলাম। বেশ করেছ। এই সদা! সদাশিব এসে দাঁড়ালো। দেখেছিস কে এসেছে? আমার ফ্রেন্ড, দি অনলি ফ্রেন্ড, ফ্রাইড রাইস আর মাংস লাগা। সদাশিব খুশি হয়ে চলে গেল। দিবাকর সুরঞ্জনকে নিয়ে দোতলায় উঠলেন। সোফায় বসে দিবাকর জিজ্ঞেস করলেন, শুনেছি কলকাতায় কোথাও কোথাও নাকি খুব পুরনো জিনিস কিনতে পাওয়া যায়। হ্যাঁ, মাঝে মাঝে নিলামের বিজ্ঞাপনে দেখি। তা ভাই, খোঁজ পেলে আমায় জানিও তো। কেন? পুরনো জিনিস নিয়ে কি করবে? এমনি একটা ছবির খোঁজ করছি। এই সময় সদাশিব কফি আর টোস্ট দিয়ে গেল। সে ভারী খুশি, তার মুনিব আবার আগের মতো হয়ে গেছেন। সুরঞ্জনের পরনে শার্ট আর ট্রাউজার, খুবই স্মার্ট চেহারা, সবসময় হাসি খুশি। কোনো এক বড় অফিসের ছোটখাটো অফিসার সে। কিন্তু কে ভাবতে পারে এই মানুষটাই আবার তন্ত্রমন্ত্র করেন, প্রেতাত্মাদের নিয়ে পড়াশুনো করেন। একসময় দিবাকরের সঙ্গে কলকাতায় পড়তেন। খুব ভাব ছিল দুজনের। তারপর দুজনে দুদিকে ছিটকে গেলেন যে যার কাজে, তবে যোগাযোগটা বরাবর ছিল। খাওয়া দাওয়ার পর দিবাকর বললেন, তোমার চেষ্টাতেই বাড়িটা উদ্ধার করা গেছে, এসো গোটা বাড়িটা তোমাকে ঘুরে দেখাই। সারা দুপুর সুরঞ্জনকে বাড়িটা ঘুরে ঘুরে দেখালেন দিবাকর। বাড়ির পেছনের এক জায়গায় ভাঙা একটা ছাদ মতো ছিল। সেখানে এসে সুরঞ্জন অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। কি দেখছো? এখানে কি ছিল বলতে পারো? শুনেছি ঘোড়ার আস্তাবল ছিল। আমার পূর্বপুরুষেরা ঘোড়ায় চড়তে ভালোবাসতেন। পরে বোধহয় ফিটন গাড়িও ছিল। ওই দেখুন, একটা ভাঙা চাকাও এখনো পড়ে আছে। সেখান থেকে দোতলায় ফিরে এসে সুরঞ্জন জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি হঠাৎ এখানে চলে এলে কেন? আমার দেশ, আমার পূর্বপুরুষের বাড়ি, এখানে এসে থাকবো না তো কি সারা জীবন ওই ভেসে ভেসে বেড়াবো? কথাটা দিবাকর মজার ছলে বললেও সুরঞ্জন কিন্তু হাসলেন না। আমায় সত্যি কথাটা বলো তো, আসল উদ্দেশ্যটা কি? আমার যে একটা বিশেষ শখ, কিউরিওর দোকানের খোঁজ পেলেই সেখানে ছুটে যাওয়া, তা তো বুঝতেই পারছো।
সেখানে খুব পুরনো, মানে এখন যা পাওয়া যায় না এমন সব জিনিস সংগ্রহ করা হচ্ছে আমার নেশা। সেবার গ্যাংটকে গিয়ে এমনি একটা দোকানে পুরনো জিনিস হাতড়াতে হাতড়াতে কতগুলো অয়েল পেন্টিং পেয়েছিলাম। তার মধ্যে না একটা ছবি দেখে ভয়ঙ্কর আঁতকে উঠি। ছবিটা অদ্ভুত, কালো ব্যাকগ্রাউন্ডের উপর ধূসর রঙে আঁকা একটা আবছা মুখের আভাস। মুখটা অনেকটা যেন একজন ক্রুদ্ধ মহিলার মুখের মতো। ভয়ঙ্কর সে মুখ, কিন্তু তা মানুষেরও নয়, আবার দেবদেবীরও নয়। ছবিটা আমাকে এতই আকর্ষণ করেছিল যে সেটা আমি তখনই কিনতে গেলাম, কিন্তু ওটার যা দাম তত টাকা সেই মুহূর্তে আমার পকেটে ছিল না। আমি তখনই টাকাটা আনতে বাড়িতে ছুটলাম, কিন্তু ফিরে এসে ছবিটা আর পেলাম না, বিক্রি হয়ে গেছে। তারপর মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে। তারপর থেকে অনেক জায়গায় ছবিটার খোঁজ করেছি, কিন্তু পাইনি। ছবিটা যেন আমার মনে একটা অদ্ভুত অশান্তির ঝড় তুলেছে। কিছুতেই ছবিটার কথা ভুলতে পারছি না। আসলে ছবিটা আমাকে খুব ভাবিয়ে তুলেছে। মনে হয় যে ওই ছবিটা যিনি এঁকেছিলেন তার আঁকার উদ্দেশ্যটা কি ছিল। ওই রকম ছবি শুধু শুধু কেউ কি আঁকে? তবে কি ওই অজ্ঞাত শিল্পী নিজের চোখে ওই রকম কিছু দেখেছিলেন? আর যা দেখেছিলেন তা বললে লোকে বিশ্বাস করবে না বলে ছবির মধ্যে দিয়ে তা ফুটিয়ে তুলেছিলেন। ছবিটা যখন কোথাও খুঁজে পাওয়া গেল না, তখন ঠিক করলাম নিজেই ওই রকম একটা ছবি আঁকব। কিন্তু যখনই রং তুলি নিয়ে আঁকতে বসি তখনই সব কেমন যেন গুলিয়ে যায়। ছবিটার সূক্ষ্ম কাজগুলো কিছুতেই মনে করতে পারি না। সে এক বড় জ্বালা। আমি তখন বুঝতে পারলাম ওই রকম কিছু সচক্ষে না দেখলে ও ছবি আঁকা যাবে না। কিন্তু ওই রকম কিছুর দেখা পাবো কোথায়? অলৌকিক ব্যাপার তো আর যেখানে সেখানে ঘটে না। তাছাড়া আজকালকার যুগে ওসব ব্যাপার আশাই করা যায় না। এমন সময় আমার এই দেশের বাড়ির কথা মনে হলো। আমাদের এই মহলেশ্বরী, এই বাড়ি সম্বন্ধে অনেক কিছুই ছোটবেলা থেকে শুনে এসেছি। অনেক অপঘাত মৃত্যু নাকি এক সময় এই বাড়িতে হয়েছিল। ভাবলাম যদি সত্যিই কিছু অলৌকিক ব্যাপার এখনো ঘটে, তাহলে এখানে এসে থাকতে পারলে নিশ্চয়ই কিছু দেখতে পাব। ভাগ্য প্রসন্ন হলে সেই ছবিটার মতো ভয়ঙ্কর মুখেরও দর্শন পেতে পারি। কিন্তু একটাই অসুবিধে, বাড়ির নিচের তলাটা ভাড়া দেওয়া আছে। তাদের তুলতে না পারলে এখানে এসে কোনো লাভ হবে না। সেই জন্যই তো তোমাকে চিঠি লিখে ভাড়াটে তুলতে বলেছিলাম। ছবিটা হাতছাড়া হয়ে গেল, তাই আমি নিজেই ওই রকম একটা ছবি আঁকতে চাই। ওই ছবিটা ভাই আমায় পেয়ে বসেছে। এই ছবিটার জন্যই কি তুমি কলকাতায় খোঁজ করতে বলছো? এক্স্যাক্টলি। তা সেই ছবি আঁকার জন্য এখানেই এসে থাকার কারণ কি? ওই জনশ্রুতি? একটুক্ষণ চুপ করে থেকে দিবাকর বললেন, সুরঞ্জন, তুমি ছবি আঁকো না, তাই বুঝবে না। নিজে চোখে না দেখলে, নিজের সমস্ত অনুভূতি দিয়ে স্পর্শ করতে না পারলে কখনো ওরকম ছবি আঁকা যায় না। ওই রকম কিছু এ বাড়িতে দেখতে পাবো এই আশাতেই আমি এখানে এসেছি। তুমি নিশ্চিত যে এখানে কিছু পাবে? হ্যাঁ, অতীতে এ বাড়িতে অনেক গুপ্ত হত্যা হয়ে গেছে বলে শুনেছি। স্থানীয় লোকেরাও নাকি এ বাড়িটা এড়িয়ে চলে। হতে পারে ওদের এটা কুসংস্কার, কিন্তু এই কদিনে আমি যেন কিছুর আভাস পাচ্ছি। আমি খুঁজে বেড়াচ্ছি। কিছু পেয়েছো? ওই যে বললাম, আভাস পাচ্ছি। যেমন প্রথম দিন বেলা 2টোর মধ্যে সদাশিবকে নিয়ে ওই নিচের তলাটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করিয়ে একবার দোতলায় উঠে এলাম। মনের আনন্দে শীষ দিতে দিতে উপরে উঠছি। টানা বারান্দার পাশে সারি সারি ঘর, খড়খড়ি দেওয়া জানলাগুলো সব বন্ধ। ঘরগুলোর পাশ দিয়ে যেতে যেতে মনে করার চেষ্টা করছিলাম ছোটবেলায় কে কোন ঘরে থাকতো। একটা ঘরের সামনে এসে শীষ দিতে দিতেই তালা খুললাম, দুহাত দিয়ে ভারী কপাটটা ঠেললাম। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে আন্দাজ করে ভেতরে পা বাড়িয়েছি, সঙ্গে সঙ্গে আঁতকে উঠে দুপা পিছিয়ে এলাম। দেখলাম সামনের দেওয়ালে ঝুলছে মস্ত একটা ছবি। অন্ধকারেও বুঝতে বাকি রইল না এটা সেই গ্যাংটকের ছবি, সেই ক্রুদ্ধ কোনো মহিলার ভয়াবহ প্রেতাত্মার ছবি। অন্ধকারেও জলজল করছে। মনে মনে ভাবলাম, এ ছবি তো এত বড় ছিল না, আর সে ছবি এখানেই বা এলো কি করে? সদাশিবকে হাঁক দিয়ে উপরে ডাকলাম, সদাশিব, টর্চটা নিয়ে চট করে এসো তো। সদাশিব পড়িকি মুড়ি করে টর্চ নিয়ে উপরে উঠে এলো। ওর কাছ থেকে টর্চটা নিয়ে আলো জ্বাললাম। দেখি কই, কোথাও কোনো ছবি নেই, দেওয়াল ফাঁকা। মনে মনে হাসি পেল। ধুস, কিছু না, ও চোখের ভুল। তবে চোখের ভুলই হোক আর যাই হোক, এ বাড়িতে ঢুকেই ছবিটা দেখে আমি মনে মনে একটু যেন খুশি হয়েছিলাম। ভাবলাম তাহলে হয়তো আমার এখানে আসাটা ব্যর্থ হবে না। হঠাৎ সুরঞ্জন উঠে দাঁড়িয়ে বললেন,
চলো তো ঘরটা দেখে আসি। দুজনে পাশের ঘরে গেলেন। বন্ধ দরজা জানালা খোলা হলো। ধুলোর গন্ধ, মাকড়সার জাল আর একটা বিছানা শূন্য খাট ছাড়া বিশেষ দেখার কিছুই নেই। সুরঞ্জন অনেকক্ষণ ধরে ঘরটা পরীক্ষা করলেন। তারপর ফিরে এসে সোফায় গুম হয়ে বসে রইলেন কিছুক্ষণ। দিবাকর জিজ্ঞেস করলেন, কিছু সন্ধান পেলে নাকি? আমার মনে হচ্ছে তুমি নিজেকে বিপদের মধ্যে জড়িয়ে ফেলছ। আমি নিজে প্রেত চর্চা করি, খবরের কাগজে আমার কথা অনেক লেখা হয়েছে। আমি বলছি এই বাড়িটা বিপজ্জনক। তুমি তাহলে বলছো এখানে সত্যিই কিছু আছে? বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো, আমি তো তাই চাই। না না দিবাকর, গোয়ার তুমি করো না। আমি বলি কি, তুমি এই বাড়িটা ছেড়ে দাও। হেসে উঠে জোরে জোরে মাথা নাড়লেন দিবাকর। নো 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 নো, তার হচ্ছে না। নিচে রান্নাঘরে বসে দিবাকরের হাসির শব্দ শুনে সদাশিব চমকে উঠল। হাসি থামিয়ে দিবাকর সুরঞ্জনকে আর একটা নতুন খবর দিলেন। একটা দেরাজের ভেতর থেকে একটা পুরনো ডায়েরি পেয়েছি। শুধু ডায়েরি নয়, দেরাজের মধ্যে আরও ছিল সাহেবদের একটা টুপি, একটা ছড়ি, মহারানী ভিক্টোরিয়ার একটা ছবি, আর মেমেরা যেরকম ওই পোশাক পরে না, একটা গাউন। সম্ভবত দেরাজটা কোনো সাহেব বাড়ি। কিভাবে সেই দেরাজ এই জমিদার বাড়িতে এলো তার মীমাংসা আমি এখনো করে উঠতে পারিনি। হয়তো এ বাড়ির সঙ্গে সাহেবদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ডায়েরিটা একজন মেম সাহেবের লেখা। অনেকগুলো পাতা নেই, ছিঁড়েও গেছে অনেক জায়গায়। ডায়েরিটা আমি কিছুটা পড়েছি, ভারী ইন্টারেস্টিং। ডায়েরিটা দাও, পড়ে দেখি। আগে আমি শেষ করি, তারপর তুমি একদিন এসে সারাদিন ডায়েরিটা বসে বসে পড়ো। তার মানে তুমি ওটা হাতছাড়া করতে চাও না? ঠিক তাই, ওটা অমূল্য সম্পদ, এই রহস্য নিকেতনের চাবিকাঠি। সুরঞ্জন কলকাতায় ফিরে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, কোনো বিপদের সম্ভাবনা দেখলে খবর দিও। সেই দিনই রাত তখন 8:30। দিবাকর নিজের ঘরে বসে ডায়েরিটা পড়ছিল। এমন সময় সদাশিব এসে দাঁড়ালো। কি খবর সদাশিব, খাবার রেডি? না বাবু, একটু দেরি আছে। বেশ, যাও। সদাশিব তবু গেল না। কিছু বলবে নাকি? হ্যাঁ বাবু, বলছি এ বাড়িটা ছেড়ে অন্য কোথাও গেলে হয় না? কেন? এ তো আমার নিজের বাড়ি। তা তো জানি, কিন্তু এ বাড়িতে... কথা আটকে গেল সদাশিবের। থামলে কেন? বলো বলো। এ বাড়িতে ভয়ের ব্যাপার আছে বাবু। দিবাকরের দু চোখ খুশিতে চনমন করে উঠল। তাই নাকি? কিরকম ভয় বলো? আমি তো ভয়ের জন্যই এখানে পড়ে আছি, কিন্তু এমনই কপাল, ভয়ের টিকিটিও দেখতে পেলাম না আজ পর্যন্ত। অবাক হয়ে শুনল সদাশিব। তার মনে বলে কি, মানুষটা কি সত্যি পাগল হয়ে গেল নাকি? তা তোমার ভয়ের বাণী একটু শোনাও। দিবাকর ডায়েরির পাতা থেকে মুখ তুলে তাকালেন। সদাশিব মাথা নিচু করে বলল, সন্ধ্যের পর প্রায়ই দেখি সিঁড়ি দিয়ে কেউ যেন উপরে উঠে যাচ্ছে বাবু। চোর বলে আমি পিছু দাওয়া করেছিলাম, কিন্তু অর্ধেক সিঁড়ি পর্যন্ত উঠে গিয়ে সে যে কোথায় মিলিয়ে যায় তাকে আর দেখতে পাই না বাবু। আচ্ছা, এরকম কতদিন দেখেছো? এগে বাবু, তা এসে পর্যন্ত। তাই নাকি? তা আমি তো বাচ্চা একদিনও দেখতে পাই না। এর উত্তরে সদাশিব কি বা বলতে পারে। একটু চুপ করে থেকে সে বলল, আমার ঘরটা ওই সিঁড়ির কাছেই, ও ঘরে আমি থাকতে পারবো না বাবু। ও, এই ব্যাপার। তা ঠিক আছে, তুমি দোতলাতেই শুয়ো। আর কিছু বলবে? এগে রোজ রাতে আমি একটা শব্দ শুনতে পাই। শব্দ? কিসের শব্দ? খুব দূরে, মানে ওই বড় রাস্তায় বাবু, ঠিক যেন একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। তা তো যেতেই পারে। সদাশিব মাথা চুলকে বলল, কিন্তু রোজ রাত দুপুরে ঘোড়ার গাড়ি যাবে? একটু পরেই কিন্তু শব্দটা থেমে যায়। থেমে যায় না মিলিয়ে যায়? এগে বলছি, শব্দটা একেবারে হঠাৎ থেমে যায় না দূরে মিলিয়ে যায়? এগে থেমে যায় বাবু। ও তোমার শোনার ভুল। যাও রান্না করো গিয়ে। মাথা হেঁট করে সদাশিব তখনই চলে গেল। অন্ধকার সিঁড়ি সবে কয়েক ধাপ নেমেছে, হঠাৎ সদাশিব শব্দ হয়ে গেল। দেখল নিচ থেকে ধীরে ধীরে একটা কালো কাপড় পরা মূর্তি ওপরে উঠে আসছে। সেই মুহূর্তে সদাশিব কি করবে ভেবে পেল না। এদিকে মূর্তিটা তখন একেবারে ওর সামনে এসে পড়েছে। এইরকম বিপদের সময় বিভ্রান্ত মানুষ হয় পিছু ফিরে দৌড়য়, না হলে মরণপণ করে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে। সদাশিব সেই মুহূর্তে পেছন ফেরার সময় পেল না।
সে মরিয়া হয়ে মূর্তিটার ওপর ঝাঁপ দিল। ঘরে বসে দিবাকর হুড়মুড় করে কিছু একটা পড়ার শব্দ পেয়ে তখনই টর্চ হাতে ছুটে গেলেন সিঁড়ির দিকে। দেখলেন সিঁড়ির একেবারে তলার ধাপে সদাশিব পড়ে রয়েছে। কাছে গিয়ে দিবাকর তাকে টেনে তুললেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে সদা? আরে পড়লে কি করে? সিঁড়িতে বসেই সদাশিব অতি কষ্টে সব কথা বলে গেল। শেষে বলল, মুখটা দেখেছি, মেয়ে মানুষের মুখের মতো অনেকটা, কিন্তু ভীষণ ভয়ঙ্কর বাবু। মেয়ে মানুষের মুখ? তবে কি সেই ছবির মুখের অধিকারিণী নিজেই এখানে এসেছে দেখা দিতে? যে ডায়েরিটা দিবাকর পেয়েছিলেন সেটা রোজ রাত্রে একাগ্র মনে তিনি পড়েন। ডায়েরিটার অনেক জায়গায় ছেঁড়া, কোনো কোনো জায়গায় লেখা বিবর্ণ হয়ে গেছে, পড়া দুষ্কর। ডায়েরিটা লিখেছিলেন মিসেস ফেন্টেন নামে নর্থ আয়ারল্যান্ডের এক মহিলা। সালটাও ঠিক পরিষ্কার নয়, শুধু কোনো রকমে 18 পর্যন্ত পড়া গেছে। ডায়েরিটার বৈশিষ্ট্য, প্রত্যেক চ্যাপ্টারের শুরুতে একটা মেম সাহেবের স্কেচ আঁকা। সম্ভবত মেম নিজেই নিজের স্কেচ করেছেন। বয়স আনুমানিক 35-36 হতে পারে। ডায়েরির বেশিরভাগ জায়গা জুড়েই তার ঘর গেরস্থের কথা লেখা। ডায়েরিটা বাংলায় অনুবাদ করলে খানিকটা এই রকম দাঁড়ায়। এক জায়গায় তিনি লিখেছেন, আমি যখন অফিসারের স্ত্রী হয়ে প্রথম কলকাতায় এলাম, তখন আমার কাজের জন্যে 8 জনের একটা দল পাঠানো হলো। তার মধ্যে একজন রাঁধুনি আর তার সঙ্গে তার মশলাদার বা সহকারী, একজন খানসামা যে টেবিলে খাওয়ার পরিবেশন করবে এবং সেই বাজারহাট করবে আমার হুকুম অনুসারে। এটা ধরেই নিয়েছি সে প্রতি টাকায় 2 আনা সরায়। এছাড়া টাকা পয়সার হিসেবেও বিশ্বাসঘাতকতা করত। যেমন একটা মুরগি 3 আনাতে পাওয়া যেত, কিন্তু সে হিসেবে দেখাতো 8 আনা থেকে 12 আনা। 3 টাকার একটা শুয়োর কিনে লিখত 5 টাকা। একটা পাঁঠার পা 8 আনায় কিনে 2 টাকা বলতো। 2 জন খিদমতগার সব সময় আমার পাশে পাশে থাকতো, কিছু বলা মাত্র তা করার জন্য। খানসামার কাজ ছিল শুধু টেবিলে খাদ্য পরিবেশন করা। খিদমতগার লক্ষ্য রাখত কেউ কাঁটা চামচ পকেটে ঢুকিয়ে সরে পড়ছে কিনা, কারণ ওগুলো ছিল রূপোর। দর্জি ভিস্তিওয়ালা সর্বক্ষণ অপেক্ষা করে থাকত কখন কোন কাজে তাদের ডাক পড়বে। কিন্তু নন্দীগ্রামে এসে জমিদার বাড়ি মহলেশ্বরীতে গিয়ে সেখানকার রানীদের পরিচারিকার সংখ্যা, সৌন্দর্য আর সপ্রতিভ ভাব দেখে চমকিত হয়েছি। সবাই সুন্দরী, পুরুষরাও সুন্দর, কারো কারো গোঁপ ধূসর কটা। ভারী ভালো লাগতো দেখতে। এদের খানদানি কায়দা কানুন দেখলে ভাবি, এরাই যদি এমন হন তাহলে না জানি মুঘল বাদশাহদের হারেম কিরকম ছিল। এরপর খানিকটা ছেঁড়া, তারপর লেখা, এ বাড়িতে সবচেয়ে আকর্ষণীয় মহিলা এ বাড়ির রানীমা। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু অপূর্ব সুন্দরী, ঠিক যেন হিন্দুদের গডেস দুর্গা। আমি তার একটা ছবিও এঁকেছি। ভাবছি কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে এটা তাকে প্রেজেন্ট করব। এ বাড়িতে আত্মীয় স্বজন যে কত তার শেষ নেই। আমি এতদিন আসছি, তবু সবাইকে চিনতে পারি না, নামও ভুলে যায়। ছোট পুত্রবধূ ষোড়শী আমার বান্ধবী, ভারী মিষ্টি মেয়ে। এ বাড়িতে বড় তরক, মেজ তরক, ছোট তরক নামে একটা পরিবার আছে। একজন বিবাহিতা মেয়ে আছে, বছর 24 বয়স, বেশ সুন্দরী, কিন্তু খুব তেজি আর মেজাজি। সে সব সময় ভুরু উঁচিয়েই আছে, খুব কম কথা বলে। তাকে আমার তেমন ভালো লাগে না। তবে যখন জানলাম যে কোনো বিশেষ কারণে তাকে বাপের বাড়িতেই থাকতে হয়, আর তার স্বামী আসে মাসে মাত্র 2-3 বার, আর তাকে, বিশেষ করে তার স্বামীকে কেউ পছন্দ করে না, বরঞ্চ খুব অনাদর অবহেলা করে, তখন তার প্রতি আমার সহানুভূতি হলো। মেয়েটার নাম বিজলি। শুধু তাই নয়, সেদিন একটা মারাত্মক খবর শুনলাম। এ বাড়িরই কোনো ছেলে ওই মেয়েটার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যাতে সে এ বাড়িতে ঢুকতে না পারে। কি নিষ্ঠুর! আর কেউ তার প্রতিবাদ করছে না। কাজেই মেয়েটা যে সবার উপর বিরক্ত হবে এ তো স্বাভাবিক, কিন্তু ষড়যন্ত্র কিসের কারণে তা এখনো পরিষ্কার জানতে না পারলেও
আভাসে ইঙ্গিতে এইটুকু জেনেছি যে জামাইটা নাকি খ্রিস্টান হতে চায়। এখন মনে পড়ছে, ভবানী প্রসাদ নামে একজন ইয়াং স্মার্ট হ্যান্ডসাম ছেলে প্রায় আমাদের ওখানে যায়, খ্রিস্ট ধর্ম নিয়ে আলোচনা করে। তাহলে এই ভবানী প্রসাদই কি এ বাড়ির জামাই, বিজলির স্বামী? এরপর আবার কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া, তারপর এক জায়গায় লেখা, আজ আরও কিছু খবর জানলাম। এ বাড়ির মেজ তরফের এক ছেলে বটুকেশ্বর খুব উচ্ছৃঙ্খল প্রকৃতির। সে তাদের এই ভগ্নিপতি ভবানী প্রসাদকে সহ্য করতে পারে না। একটা কারণ তার খ্রিস্ট ধর্ম গ্রহণের ইচ্ছা, এছাড়াও বোধহয় বৈষয়িক কারণও আছে। তাকে খুন করার ষড়যন্ত্র হচ্ছে জেনে বিজলি গভীর রাতে তার স্বামীকে বাড়ি থেকে সরিয়ে দেয়। ঘোড়ায় চেপে ভবানী প্রসাদ পালায়। 10 মিনিট পরে শিকার পালিয়েছে জেনে ক্রুদ্ধ বটুকেশ্বর গাড়ি নিয়ে তার পেছনে ধাওয়া করে, কিন্তু তাকে ধরতে পারেনি। ভবানী প্রসাদ সেই থেকে নিরুদ্দেশ। ফিরে এসে বটুকেশ্বর এই দুঃসম্পর্কের বোনটির ওপর অকথ্য নির্যাতন করে। আমি অবাক হচ্ছি বটুকেশ্বরের এই স্পর্ধা দেখে, আর দুঃখ পাই অন্য সকলের মুখে কুলুপ আঁটা দেখে। আশ্চর্য, কেউ প্রতিবাদ পর্যন্ত করে না। এক এক সময় তো ভাবছি এ বাড়িতেই আর আসবো না, কিন্তু রানীমা বা ষোড়শীর একটা আশ্চর্য আকর্ষণী শক্তি আছে, তাই না এসে পারি না। এর পরের অনেকগুলো পাতা নেই। তারপর আবার এক জায়গায় লেখা রয়েছে, কোথায় কলকাতা আর কোথায় এই নন্দীগ্রাম। জানালা দিয়ে সারা দুপুর নীল চাষ দেখি। রাত্রে আমার সঙ্গে কেউ না থাকলে ঘুমোতে পারি না। শেয়ালের ডাক তো আছেই, তার উপর আছে নানা রকম নিশাচর পাখির ডাক। তাছাড়া এখানে সবাই অল্প বিস্তর ভূতের ভয় পায়। আশ্চর্য কিছু নয়, জায়গাটা বড় বিশ্রী। আমি আসা পর্যন্ত সন্ধ্যের পর যেখানে সেখানে ছায়া দেখি। প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু সেদিন রাত্রে বাথরুমে যেতে গিয়ে পেছনের ঘোরানো সিঁড়িতে মানুষের মতো কিছু একটাকে ঝুলন্ত অবস্থায় দেখলাম। সেদিন সত্যি ভয় পেলাম, তবে এ কথা কাউকে বলিনি, কারণ তা অনেকে বিশ্বাস করবে না। আবার কেউ কেউ সত্যি ভয় পাবেন। এইটুকু পড়ে দিবাকরের দু চোখ খুশিতে নেচে উঠল। যাক, এতক্ষণে ডায়েরিটাতে একটু ভয়ের গন্ধ পাওয়া গেল। এমন সময় সেই ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। দুষ্প্রাপ্য কিছু ছবির বিজ্ঞাপন বেরিয়েছিল স্টেটসম্যান পত্রিকায়। দিবাকরের অনুরোধ মতো তারই কাটিং পাঠিয়েছিলেন সুরঞ্জন। সেটা পেয়েই দিবাকর চলে এলেন কলকাতায়। বন্ধুর সঙ্গে হাজির হলেন পার্ক স্ট্রিটের একটা ছোটখাটো দোকানে। সেখানে এক বৃদ্ধ অ্যাংলো একটা বড় টেবিলে ছবিগুলো সাজিয়ে রেখেছেন। অ্যাংলো ভদ্রলোকটি জানালেন এইসব ছবি জোগাড় করতে তাকে সারা ভারতবর্ষ ঘুরতে হয়, আর এবার তিনি বিভিন্ন রাজবংশের বেশ কিছু ছবি পেয়েছেন। দিবাকরের মনে বড় আশা যদি সেই গ্যাংটকের ছবিটা তিনি পান, যদিও তিনি ভালো করেই জানেন একবার হাতছাড়া হয়ে গেলে সে ছবি পাওয়া এক প্রকার অসম্ভব। ছবিগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা ছবি হাতে নিয়ে দিবাকর থমকে গেলেন। সুরঞ্জনও সামনের দিকে ঝুঁকে পড়ে সেই ছবি দেখলেন। এ তো সাংঘাতিক ছবি। না না, এই ছবি তুমি নিও না। এ ছবি নিয়ে তুমি কি করবে দিবাকর? কিন্তু দিবাকর ছবিটা দেখে এতই বিমূঢ় হয়ে গিয়েছিলেন যে তখনই কোনো উত্তর দিতে পারলেন না। তারপর যখন একটাও কথা না বলে দোকানদারকে ছবিটা প্যাক করে দিতে বললেন, তখন নিরুপায় সুরঞ্জন শেষবারের মতো একবার চেষ্টা করলেন। দেখো, তাছাড়া ছবিটা ড্যামেজ। এই দেখো এখানে রং উঠে গেছে। ও আমি ঠিক করে নেব। ছবিটা ভালো করে প্যাক করিয়ে দামটাম চুকিয়ে দিবাকর সুরঞ্জনের বাড়ি চলে এলেন। ছবিটা তুমি না নিলেই পারতে। কেন? আমার ভালো লাগছে না। কেমন যেন মনে হচ্ছে গ্যাংটকের দোকানের সেই অশরীরী ছবিটার সঙ্গে এই ছবিটার যোগাযোগ আছে। দিবাকর, আমি বলছি, একটা অদৃশ্য নিয়তি তোমাকে ওই ছবিটা দেখিয়েছিল। সেই নিয়তি তোমায় টেনে এনেছে তোমার এই পূর্বপুরুষের বাড়িতে। সেই নিয়তির প্রভাবে এই ছবিটা তুমি বাড়ি নিয়ে যাচ্ছ, যেন তুমি তোমার সর্বনাশকে বরণ করে ঘরে তুলছ। আমিও কিছু একটা গন্ধ পাচ্ছি, সেটা আমি পরীক্ষা করে দেখতে চাই ভাই। আমার কথাটা অমন করে হেসে উড়িয়ে দিও না ভাই, অনুরোধ করছি তোমাকে।
শোনো শোনো, আমার কথা শোনো। সুরঞ্জন হতাশ হলেন। শুধু দিবাকরকে সেই দিনটা তার বাড়িতে থেকে যেতে বললেন, কিন্তু দিবাকর কিছুতেই রাজি হলেন না। বাড়ি ছেড়ে এখন আর আমি থাকতে পারছি না। বড়লোক মানুষের ভাবনা অনেক। বন্ধুর কাঁধে হাত রেখে দিবাকর বললেন, সুরঞ্জন, টাকা পয়সা চুরির কথা ভাবছি না, তার চেয়ে ঢের বেশি ক্ষতি হবে যদি একটা ছবি চুরি যায়। আমাদের দেশে চোর ডাকাত ছিনতাইবাজের অভাব নেই, কিন্তু দামি ছবির মর্ম বুঝে চুরি করার মতো উচ্চস্তরের চোরের সংখ্যা কম। তাহলে আসল কথাটা বলি শোনো। প্রত্যেকদিন সন্ধ্যের সময় আমাদের বাড়িতে কেমন একরকম একটা গা ছমছমানি ভাব, সেটা আমার খুব ভালো লাগে। তাই সন্ধ্যে থেকে গভীর রাত পর্যন্ত আমি বাড়িতে ঘুরে বেড়াই। সারাদিন শুধু সময় গুনি কখন বাগানের দেবদারু গাছের মাথায় দিনান্তের শেষ রোদটুকু ম্লান হয়ে আসবে, কখন জামরুল গাছের পাতার আড়ালে কি একটা বিশেষ পাখি কঁককিয়ে ডেকে উঠবে, কখন সন্ধে নেমে আসবে আমাদের ওই মহলেশ্বরীর আলসের গা বেয়ে। এ যে দেখছি রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ গল্প। সে গল্প আমি পড়িনি, তবে রোজ সন্ধ্যায় ওই ভয় ভয় ভাবটা আমার চাই। ওটা আমার নেশা হয়ে দাঁড়িয়েছে ভাই। না, এ অনেক দেরি হয়ে গেল, আজ চলি। তুমি এসো একদিন। হ্যাঁ। মহলেশ্বরীতে ফিরে নতুন কেনা ছবিটা দিবাকর তাঁর বেডরুমে টাঙিয়ে রাখলেন। তারপর কখনো কাছ থেকে কখনো দূর থেকে বারবার ছবিটা দেখতে লাগলেন তিনি। বড়ই অদ্ভুত এই ছবিটা। একজন মেয়েকে একটা লোক গলা টিপে হত্যা করছে। যে খুন করছে তার পেছন দিকটাই শুধু দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে তার লোমশ ডান হাতটা। ছবিটা মন দিয়ে দেখলে কতকগুলো চিন্তা মাথায় আসে। প্রথমত, মেয়েটার মুখের অবস্থা। তার ঘাড় বাঁ দিকে একটু হেলে আছে, পাথরের মতো চোখ দুটো বেরিয়ে আসছে বাইরের দিকে, চোখের মণি দুটো স্থির, এমনকি গলায় চাপ দেওয়ার সময় সমস্ত শরীরটা যে ঠেলে উঠেছে ছবিতে সেটুকু পর্যন্ত পরিষ্কার। অসাধারণ আর্টিস্ট। দ্বিতীয়ত, মেয়েটির বয়স বছর 30, স্বাস্থ্যবতী, মুখটা বড়, চোয়াল চওড়া, চুল পিঠ পর্যন্ত ছড়ানো। মেয়েটা কোন দেশীয়? ইউরোপিয়ান যে নয় তাতে কোনো সন্দেহ নেই, বোধহয় বাঙালি। বড় লোকের ঘরের মেয়ে বা বউ তা তার গলার হার দেখলেই বোঝা যায়। তৃতীয়ত, ছবিটা এত উজ্জ্বল যে মনে হয় যেন সম্প্রতি আঁকা, কিন্তু ছবিতে ঘরের মধ্যে যে ঝাড় লণ্ঠন টাঙানো তা দেখলে বোঝা যায় এটা অনেক কাল আগের পটভূমিতে আঁকা। ঘরটা জলসাঘর হতে পারে, আবার বেডরুমও হতে পারে। চতুর্থত, এই ছবি হঠাৎ আঁকার কারণ কি? কেউ একজনকে খুন করছে, সেই ভয়ঙ্কর মুহূর্তের ছবি কি কোনো আর্টিস্ট শখ করে আঁকতে চায়? অবশ্য যদি না সে নিজের চোখে সে দৃশ্যটা দেখে থাকে, তাহলে আলাদা কথা। দিবাকরের তখনই গ্যাংটকের দোকানের সেই ছবিটার কথা মনে পড়ল। সেটাও যেন অনেকটা এইরকমই ছিল। অদ্ভুত ব্যাপার তো। ছবিটা দেখতে দেখতে দিবাকর একদিন অবাক হয়ে গেলেন। দিনের বেলায় যে ছবিটা কেমন নিষ্প্রাণ ম্যাড়ম্যাড়ে একটা ছবি মাত্র মনে হয়, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ছবির রং উজ্জ্বল হতে থাকে। একদিন রাত 2-2:30 পর্যন্ত ছবিটার সামনে বসে থাকেন দিবাকর। এ কি সত্যিই কোনো অলৌকিক ব্যাপার, নাকি অন্য কিছু? একদিন ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে দিবাকর দেখলেন এক অস্বাভাবিক দৃশ্য। লোমশ সেই হাতখানার লোমগুলো একটা একটা করে যেন খাড়া হয়ে উঠছে। পরের দিন গভীর রাতে ছবিটা দেখতে গিয়ে দিবাকরের নিজের গায়ের লোমই খাড়া হয়ে উঠল। এ কি আশ্চর্য ব্যাপার! মেয়েটার মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আর ঠিক তখনই রাতের নিস্তব্ধতার মধ্যে দূরে কিসের যেন একটা শব্দ শুনতে পেলেন তিনি। ভালো করে শোনার জন্য যখন কান পাতলেন, বুঝলেন খুব দূরে একটা শব্দ হচ্ছে। তিনি ছুটে জানালার কাছে গেলেন, কিন্তু শব্দটা আর শুনতে পেলেন না। রোজ সন্ধ্যের সময় ঘরে ঘরে একা ঘুরে বেড়ানোর মতোই এই আর এক নেশা দিবাকরকে এখন পেয়ে বসেছে। প্রতি রাত্রে ছবিটা লক্ষ্য করা,
একটা কথা তার প্রায়ই মনে হয়। আচ্ছা, শিল্পীর চোখের সামনেই যদি খুনটা হয়ে থাকে তাহলে তিনি বাধা দিলেন না কেন? খানিকটা নিজের মনেই যেন উত্তর খুঁজে পান দিবাকর। হয়তো বাধা দেওয়ার সুযোগ পাননি। বেশ, কিন্তু তাহলে ছবি আঁকার কারণটা কি? তারও উত্তর একটা এই হতে পারে যে খুনের সত্যি ঘটনাটা হয়তো হুবহু এঁকে রাখা, যেমন এখনকার দিনে লোকে ক্যামেরায় ধরে রাখে। কিন্তু অত দরকার কি ছিল? তাহলে কি পুলিশকে জানানোর জন্য? এই সময় হঠাৎ দিবাকরের চিন্তায় বাধা পড়ল। ঘরের মধ্যে হুড়মুড় করে এসে ঢুকল সদাশিব। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বাবু, আবার সেই শব্দ। শব্দ কই? কথাটা বলেই উঠে জানালার কাছে গেলেন তিনি। শুনতে পেলেন, স্পষ্ট শুনতে পেলেন সেই শব্দ, ঠিক যেন একটা ঘোড়ার গাড়ি দুরন্ত গতিতে ছুটে আসছে। ও তো ঘোড়ার খুঁড়ের শব্দ, ফিটনে চড়ে কেউ যাচ্ছে। একটু থেমে আবার বললেন, এতে আবার ভয় পাওয়ার কি আছে? আচ্ছা যাও, ও ঘর থেকে বন্দুকটা এনে দাও। সদাশিব কাঁপতে কাঁপতে বন্দুকটা এনে দিল। দোনলা বন্দুক, ভেতরে জার্মান কার্ট্রিজ ভরা। যাও, শো গিয়ে। কোনো ভয় নেই, আমি জেগে আছি। ইতিমধ্যে শব্দটা কিন্তু থেমে গিয়েছে। সেই পুরনো ঘড়িটায় বাড়ি কাঁপিয়ে একটা শব্দ হলো। রাত 2টো। পরের দিন দিবাকর আবার ছবিটা নিয়ে বসলেন। সেই একই প্রশ্ন তার মাথায় আবার ঘুরতে লাগলো। আর্টিস্ট যখন সচক্ষে খুন হতে দেখলেন তখন পুলিশকে জানালেন না কেন? অবশ্য পুলিশকে যে জানায়নি এটাও জানা যাচ্ছে কি করে। কিন্তু পুলিশকে জানানো হলেও এ ছবি আঁকার কোনো কারণ তো খুঁজে পাওয়া যায় না। এ ছবি যে উদ্দেশ্যমূলক তাতে তো কোনো সন্দেহ নেই। তাহলে পুলিশকে না জানানোর কারণ কি? এর একটা উত্তর হতে পারে, এখনকার মতো সম্ভবত পুলিশি ব্যবস্থা তখন ছিল না, অন্তত এই নন্দীগ্রামে, কিংবা থানা পুলিশ করতে সাহস পায়নি। তাহলে কি ধরে নিতে হবে প্রত্যক্ষদর্শী শিল্পী আশা করেছিলেন এই ছবি দেখে কেউ না কেউ একদিন মেয়েটাকে শনাক্ত করতে পারবে এবং মেয়েটা যে আত্মহত্যা করেনি, খুনি হয়েছিল সেটা প্রমাণ করে দেবে? হয়তো খুনিকেও ধরতে পারবে। কিন্তু হায়, এ তো বহুকাল আগের ব্যাপার। কে ওই হতভাগিনী মহিলা, কে ওই খুনি, আর কেই বা সেই প্রত্যক্ষদর্শী আর্টিস্ট? আজ বোধহয় আর তা জানার উপায় নেই। আচ্ছা, খুনি কি শেষ পর্যন্ত ধরা পড়েছিল? তাই বা কে জানে। যদি ধরা না পড়ে থাকে তাহলে একজন নারীকে খুন করে খুনি দিব্যি বেঁচে রইল, তার শাস্তি কিছুই হলো না। এ ভগবানের কি বিচার? সারা রাত ধরে দিবাকর এই সমস্ত আবোল তাবোল ভেবে চললেন। হঠাৎই আজ দিবাকরের চোখে পড়ল খুনির বাঁ হাতে একটা তাবিজ বাঁধা। এর থেকে সিদ্ধান্ত করলেন খুনি আর যাই হোক বিদেশি নয়, সে ভারতীয়। তারপর চুলের রং, আঁচড়াবার ঢং এবং মাথার গড়ন দেখে তার আর কোনো সন্দেহই রইল না যে খুনি বাঙালি। কিন্তু একই সাথে তার মনে একটা প্রশ্ন এলো, আচ্ছা, ছবিটা যে আঁকলো সে কে? নিশ্চয়ই নিহত মেয়েটার কোনো কাছের মানুষ, তা নইলে এত দরদ দিয়ে ছবি কখনো আঁকতো না। কিন্তু সে কে হতে পারে? কথাগুলো ভাবতে ভাবতে দিবাকর দেখলেন মেয়েটার মুখে সেদিনের মতো ঘাম ঝরছে। সঙ্গে সঙ্গে তার মাথাটা ঘুরে গেল। তিনি কোনো রকমে উঠে গিয়ে ঘাড়ে চোখে মুখে জল দিলেন। আর ঠিক তখনই শোনা গেল সেই শব্দটা। একটা ফিটন গাড়ি যেন বড় রাস্তা থেকে নেমে এই রাস্তা দিয়ে এগিয়ে আসছে। দিবাকর বন্দুক হাতে অপেক্ষা করতে লাগলেন, কারণ এত রাতে ফিটন হাঁকিয়ে যেই আসুক সে অন্তত গল্প করতে আসবে না। শব্দটা কিন্তু মাঝপথে এসে থেমে গেল। পরের দিন থেকে তার নতুন এক ধরনের অনুভূতি শুরু হলো। তার মনে হলো যেন ছবিটা তাকে কিছু ইঙ্গিত করছে, যেন তাকে বলছে, খুনিকে ধরো, ওকে শাস্তি দাও। খুন করে বিধাতার রাজ্যে কেউ যেন নিষ্কৃতি না পায়। ধরো, খুনিকে ধরো। দিবাকরের মনে হলো এত যুগ পরে একমাত্র তিনিই পারবেন মেয়েটিকে শনাক্ত করতে, আর সেই সঙ্গে খুনিকে ধরতে। নিশ্চয়ই পারবেন, কারণ তিনি অনেক তথ্যই ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। আচ্ছা, ডায়েরিতে কিছু পাওয়া যায় না?
সবটা তো পড়াই হয়নি, অনেক পাতা অস্পষ্ট বলে পড়া বাদ দিয়েছি। সেই দিনই ডায়েরিটা নিয়ে দিনের আলোয় বসলেন দিবাকর। বিবর্ণ অক্ষরগুলো কষ্ট করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পড়ার চেষ্টা করতে লাগলেন। ধন্যী মেয়ে বিজলি। স্বামীকে বাঁচানোর জন্য তাকে বাড়ি থেকে গোপনে সরিয়ে দিয়েছিল। সেই অপরাধে উচ্ছৃঙ্খল বটুকেশ্বর তার গায়ে হাত তুলেছিল। বাড়ির কেউ প্রতিবাদ করেনি, তাই হিন্দু জমিদার বাড়ির মেয়ে হয়েও সে কলকাতায় গিয়ে দারোগাকে নালিশ জানিয়ে এসেছিল। এটা নাকি এ বাড়ির মেয়েদের পক্ষে গর্হিত অন্যায়, সবাই ছিছি করছে। দারোগা বটুকেশ্বরকে ধরতে এলে সে পালায়, কিন্তু কিছুদিন থেকে বটুকেশ্বরকে নাকি বাড়ির আশেপাশে ঘুরতে দেখা যাচ্ছে। ষোড়শী আশঙ্কিত, সে বলছে বাড়িতে নাকি খারাপ কিছু ঘটতে পারে। তারপর আর পড়া গেল না। প্রায় শেষ পাতাটার কোনো রকমে পাঠোদ্ধার করলেন দিবাকর। কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল সেদিন। ভাবতেও পারিনি আবার ডায়েরি লিখতে পারবো। থ্যাংক গড। বিকেলে গেছিলাম নন্দী বাড়িতে। অন্দরমহলে গিয়ে দেখি কোনো বউ নেই, এমনকি রানীমাও। আশ্চর্য, সব গেল কোথায়? আমি যদি জানতাম সেদিন হিন্দুদের শিব পুজোর দিন, ওই দিন বাড়ির সব মেয়েরা পেছনে শিব মন্দিরে পুজো দিতে গেছে, তাহলে কি আমি ও বাড়িতে যাই? জানতাম না বলেই আমি এ মহল ও মহল খুঁজে বেড়াচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। তখন সন্ধে হয়ে এসেছে, ফিরে যাব ভাবছি, হঠাৎ একটা ঘর থেকে চাপা গুঁ গুঁ শব্দ। কি ব্যাপার দেখবার জন্য দরজাটা একটু ঠেললাম, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ। আবার ঠেললাম, চেঁচালাম, কে আছো? দরজা খোলো, কি হয়েছে? দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে একজন ঘর থেকে বেরিয়ে এসে আমার মুখটা চেপে ধরে পাশের ঘরে ঠেলে ঠেলে শেকল আটকে দিল। আমাকে শাসিয়ে গেল, একটু পরে তোমারও মৃত্যু হবে, কোনো সাক্ষী আমি রাখবো না। আমি ইতিমধ্যেই দেখে ফেলেছিলাম ঘরের মধ্যে একটা থামের সঙ্গে বিজলিকে বাধা হয়েছে, আর যে যুবকটি তাকে খুন করবার চেষ্টা করছে সে আর কেউ নয়, বটুকেশ্বর। ফাঁকা বাড়িতে ঢুকে হতভাগিনী বিজলিকে একা পেয়ে গিয়েছিল। আমি তবু কোনো রকমে উঠে দাঁড়ালাম, জানলাটা একটু ফাঁক করলাম, আর তখনই সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেলাম। বিজলির গলা টিপে তাকে শেষ করে দিচ্ছে বটুকেশ্বর। তারপরে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়লাম। কি করে কখন নিজের বাড়িতে আনা হয়েছিল কিচ্ছু জানি না। আমার ইচ্ছে ছিল এই নিয়ে কাগজে লিখি, কলকাতায় খবর দিই, কিন্তু আমার স্বামী অতিশয় শান্ত স্বভাবে। তিনি বললেন, আমরা তো ইংল্যান্ডে ফিরেই যাচ্ছি, কটা দিন মুখ বুঝে একটু থাকো, ওসব হাঙ্গামার আর দরকার নেই। তাছাড়া আসামিও যখন পালিয়েছে, ওকে তো আর ধরা যাবে না। কিন্তু আমি ভাবছি বেচারি বিজলির স্বামী ভবানী প্রসাদের কথা। সে যখন শুনবে তখন কি করবে? হয়তো তাকে সবাই ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলবে, আর সে তাই বিশ্বাস করবে। সে জানতেই পারবে না তার স্ত্রীকে খুন করা হয়েছে। খুনিকে ধরার চেষ্টা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা তো দূরের কথা। ডায়েরিটা এখানেই শেষ। পড়তে পড়তে দিবাকরের দু চোখ জল জল করে উঠল। এই তো সব ইতিহাস বেরিয়ে এসেছে। তাহলে মিসেস ফেন্টনই ছবিটা এঁকে গিয়েছিলেন, কিন্তু এই যে কাহিনী মিসেস ফেন্টন লিখে গেছেন, সেই কাহিনীটা যেন, হ্যাঁ, কাহিনীটা মনে হচ্ছে আমার খুব জানা, অনেক অনেক দিন আগের কোনো ঘটনা। কিন্তু কিন্তু কার কাছ থেকে জেনেছিলাম, কবে জেনেছিলাম, কিচ্ছু মনে করতে পারছি না। এরপর দিন সাথে কেটে গেছে। ছবিটার যে জায়গায় রং চটে গিয়েছিল দিবাকর বসেছিলেন সেই জায়গায় রং লাগাতে, কিন্তু অনেক চেষ্টা করেও সেখানে রং ধরাতে পারছিলেন না তিনি। হয়তো পুরনো ছবি তাই রং ধরছিল না, কিংবা তিনি খুবই অন্যমনস্ক ছিলেন। তার কেবলই মনে হচ্ছিল কাহিনীটা তার খুব জানা, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলেন না কোথা থেকে জেনেছিলেন। কাহিনীটা শুধু জানাই নয়, কয়েকটা মুখও তার যেন স্পষ্ট মনে পড়ছিল। ছবিটায় রং ধরাতে না পেরে তিনি শেষমেশ ঠিক করলেন নিজেই নতুন করে পুরো জিনিসটা আঁকবেন। তখনই ছবি আঁকার সরঞ্জাম নিয়ে প্রস্তুত হলেন দিবাকর।
পুরনো ঘড়িটায় তখন বিকট শব্দ করে রাত 2টো বাজল। দিবাকর ছবি এঁকে চলেছেন, কিন্তু আশ্চর্য, তুলির টান দিতে গিয়ে তার হাত কাঁপছে। এ আবার কি? এমন তো কখনো হয় না। তবু তিনি জোর করে তুলি টানতে লাগলেন। কিন্তু এ কি? তার তুলিটা যে গোটা একটা মানুষের পেছনের অংশ এঁকে চলেছে। মনে হচ্ছে কেউ যেন অদৃশ্যভাবে তার হাত ধরে অন্য কারো ছবি আঁকিয়ে নিচ্ছে। হঠাৎ দূরে যেন কিছু একটা শব্দ শুনতে পেলেন তিনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আর দিবাকরের বুঝতে বাকি রইল না যে ওটা ঘোড়ার খুরের শব্দ। না, গাড়ি বা ফিটন নয়, কেউ ঘোড়া ছুটিয়ে দুরন্ত গতিতে এই দিকেই আসছে। কিন্তু দিবাকরের মন তখনও ছবির দিকে। তিনি অবাক হয়ে দেখছেন তাঁরই তুলিতে যে ছবিটা ফুটে উঠেছে সেটা যেন খুবই চেনা। দিবাকরের দু চোখ ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসতে চাইছে। হে কি, হে কি, এ কার মূর্তি? ঘোড়ার শব্দ ক্রমশই কাছে এগিয়ে আসছে। হে কার মুখ? এই কি সেই খুনি? কিন্তু এ কার ছবি? দিবাকর স্তম্ভিত। তার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিম স্রোত নেমে গেল। অতীত ফিরে এসেছে। এ ছবি যে তার নিজেরই। ঠিক তখনই ঘোড়ার শব্দ তার বাড়ির কাছে এসে থামল। একটা পায়ের শব্দ এগিয়ে আসছে ক্রমশ। তারপরই মনে হলো দরজার ওপর চলছে দুমদাম শব্দ। দিবাকর চিৎকার করে উঠলেন, ভবানী প্রসাদ, তুমি আবার এসেছো? কথাটা বলেই দিবাকর বন্দুক আনার জন্য উঠে দাঁড়াতে গেলেন। কিন্তু ততক্ষণে ঘরের দরজা ভেঙে ঢুকে পড়েছে একজন বলবান সুদর্শন যুবক। সে ঝাঁপিয়ে পড়েছে দিবাকরের ওপর। দিবাকরও তার সর্বশক্তি দিয়ে যুদ্ধ করে চলেছেন সেই যুবকের সাথে। দিবাকরের শরীরেও যেন জেগে উঠেছে অসুরের শক্তি। তিনি যেন আর নিজের বশে নেই। তার মধ্যে ভর করেছে ডায়েরির ইতিহাসের বটুকেশ্বর। কিছুক্ষণ পরে দুজনেই উঠে দাঁড়ালেন। দুজনেই প্রবল প্রতিহিংসায় মেতে উঠেছেন। ভবানী প্রসাদের দু চোখ ঠিকরে আগুনের হলকা বেরিয়ে আসতে চাইছে। দিবাকরের শরীর ঘামে ভিজে গেছে আর প্রবল উত্তেজনায় বুকটা ওঠানামা করছে। ঠিক তখনই সেই পুরনো ঘড়িতে 3টে বাজার শব্দ শোনা গেল। ঘড়ির শব্দ শুনে দিবাকর রীতিমতো চমকে উঠলেন, কারণ ঘড়ি অন্য ঘরের তাকে থাকে, সেখান থেকেই শব্দ আসে। কিন্তু এখন শব্দটা যেন এই ঘর থেকেই আসছে। দিবাকর পেছনে ফিরে দেখল সেই বড় ছবিটার পাশেই বেজে চলেছে ঘড়িটা। একটু অন্যমনস্ক হতেই ভবানী প্রসাদ ঝাঁপিয়ে পড়ল দিবাকরের ওপর। আচমকা ভবানী প্রসাদের আক্রমণে কিছুটা বিপাকে পড়লেন দিবাকর। কিছু দূরেই রাখা বন্দুকটার দিকে হাত বাড়ালেন তিনি। কিন্তু দিবাকরের শরীরের ওপর ভবানী প্রসাদ তখন চড়ে বসেছে। তবুও কিছুটা ধস্তাধস্তির পর দিবাকর বন্দুকটা হাতের নাগালে পেয়ে গেলেন। কিন্তু তখনই ভবানী প্রসাদ দেওয়ালের ঘড়িটা সজোরে দিবাকরের ওপর আছড়ে দিল। পরদিন সকালে সদাশিব ঘুম থেকে উঠে ঘড়ি দেখে রীতিমতো আঁতকে উঠল। ঘড়ি যেমন থাকে তেমনই রয়েছে, শুধু একটা কাঁটা নেই। রাস্তা থেকে পাড়ার লোক দেখল একজন অপরিচিত লোক বসে আছেন ইজি চেয়ারে, যে চেয়ারে সুদর্শন যুবক দিবাকর রোজ সকালবেলা এসে বসতেন। এই নতুন ভদ্রলোক অতি বৃদ্ধ, এক মাথা পাকা চুল, মুখের চামড়া কুঁচকে গিয়েছে, চোখের কোণে কালি, দু চোখে ক্লান্ত শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে পেছন ফিরে আকাশের দিকে তাকিয়ে আছেন তিনি। দু একজন কথা বলতে চেষ্টা করল, কিন্তু কোনো উত্তর পেল না। ঠিক সেই দিনই ভোরে কলকাতার বাসায় সুরঞ্জন এক দুঃস্বপ্ন দেখে চমকে উঠে বসলেন। তার যেন মনে হলো তার বন্ধু দিবাকরের কোনো বিপদ ঘটেছে। তিনি তখনই ট্যাক্সি নিয়ে ছুটে এলেন। এসে হতবাক, মাত্র এই কদিনের ব্যবধানে তার বন্ধুর এ কি দশা হয়েছে।
এ যেন দিবাকর নয়, রোগা শীর্ণকায় হয়ে মনে হচ্ছে আদ্যিকালের অন্য কেউ। সুরঞ্জন দিবাকরকে ডাকলেন না। তিনি ভালো করেই জানেন যে কোনো উত্তর পাওয়া যাবে না। ক্লান্ত খোলা চোখে আকাশের দিকে তাকিয়ে আছেন দিবাকর, আর তার বুকে বিঁধে রয়েছে একটা ঘড়ির কাঁটা।